হ্যালো দেয়ার। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি আউটস্ট্যান্ডিং ক্লাস। আর এই ক্লাস হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে। তো প্রেজেন্ট টেন্সের এই ক্লাসে আমি ডিসকাস করব প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস সব কটা টেন্স নিয়ে আমি ডিসকাস করব পুরো এই ভিডিওতে। আর এখান থেকে আমাদের আজকের প্রেজেন্ট টেন্স নিয়ে যত সব ঝামেলা সবগুলোর সর্ট আউট হবে ইনশাআল্লাহ। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার যত সব প্রবলেম সবগুলা ক্লিয়ার হয়ে যাবেন। তো আসেন ডিয়ার লার্নার্স, আমরা কথা বলছি প্রেজেন্ট টেন্স নিয়ে। ওকে, প্রেজেন্ট টেন্স দেখার আগে একটা জিনিস আমরা এই ওয়ার্ডের সাথে একটু পরিচয় হয়ে যাই। তো টেন্স, টেন্স জিনিসটা কি? আমরা সচরাচর ক্লাসে যেটা বলি টেন্স মিনস সেন্স, মানে আমরা এটা বোঝানোর স্বার্থে বলি যে টেন্স হচ্ছে সেন্সের মতো। টেন্স মানে হচ্ছে সেন্স, আমরা এটা বলি কারণ হচ্ছে কি, একজন মানুষের সেন্স যখন ঠিক থাকবে না, ওই মানুষ যতই তার হাইট ওয়েট সবগুলো পারফেক্ট থাকুক না কেন, যখন তার সেন্স থাকবে না তখন তার কথাবার্তা বা কাজের ধরনগুলো হবে উলট পালট। ওই মানুষকে আমরা বলি পাগল, রাইট? তো সেম ওয়েতে ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে টেন্স। আর এই চ্যাপ্টার, এই টেন্স যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি গুছিয়ে সাজিয়ে কথাগুলো বলতে পারবেন না, আর গুছিয়ে সাজিয়ে কথাগুলো লিখতেও পারবেন না। তো লিখতে না পারলে কিংবা বলতে না পারলে আপনি ভালো ব্যান্ড স্কোর কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে অ্যাচিভ করতে পারবেন না, অথবা আপনার ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে ভালো কমিউনিকেশন করতে পারবেন না। সো দ্যাট মিনস আপনার যদি টেন্স ঠিক না থাকে তাহলে ওই যে আপনার ইংলিশ যেটা আসবে ওইটাও ওই অগুছালো হবে এবং পাগলের মতো শুনতে মনে হবে। তো যার কারণে হচ্ছে টেন্সের যে ঝামেলা সেগুলো যদি মিটিয়ে ফেলতে পারি আমরা, তাহলে আমাদের স্পিচটা, ইভেন আমাদের রাইটিংটা খুবই স্মার্ট হবে এবং সেখান থেকে আমরা ভালো স্কোর নিশ্চিত করতে পারবো। তো টেন্স জিনিসটা কি? টেন্স আমরা যদি বইয়ের ভাষা শিখতে যাই অনেক লম্বা কাহিনী, এবং অনেকে এই জিনিসটা সহজে নিতে পারি না। এটা হচ্ছে ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা কালকে ইংরেজিতে টেন্স বলে বইয়ের ভাষায়, এটা সব বাদ। আমরা সহজ ভাষায় নিজের মতো করে শিখবো এবং বুঝে বুঝে শিখবো। টেন্স মানে হচ্ছে সময়, ডিরেক্টলি আমরা মনে রাখবো টেন্স মানে হচ্ছে সময়। তাহলে টেন্স কাকে বলে? সহজ বিষয়, সময়কে টেন্স বলে। টেন্স কাকে বলে? সময়কে টেন্স বলে, শেষ। এবং সময় কত প্রকার আমরা যদি বাস্তবর্তী চিন্তা করি তাহলে সময় তিন প্রকার: বর্তমান সময়, অতীত সময়, বর্তমান সময়, অতীত সময় এবং ভবিষ্যৎ সময়। তো এই তিনটে সময়ের মধ্যে থেকে আমরা ডিসকাস করছি আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে। তো যেহেতু টেন্স মানে হচ্ছে সময়, এবার যদি আমি আপনাদেরকে প্রেজেন্ট টেন্স বলি, প্রেজেন্ট টেন্স কাকে বলে, তাহলে আপনারা এটাই বলবেন প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান সময়। তো আমরা জানি প্রত্যেকটা টেন্স, যেটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে বিভক্ত করা হয়। তো প্রেজেন্ট টেন্সও হচ্ছে এইরকম চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই চার প্রকারের মধ্যে থেকে আমরা ধারাবাহিকভাবে শিখবো। সো সেই ধারাবাহিক শিখার মধ্যে থেকে আমরা প্রথম ডিসকাস করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। দেখেন এখানে আমি কিন্তু লিখেই দিছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এখানে পাশে আমি বাংলাতে লিখে রাখলাম। তো আমি পরবর্তীতে আমি এক্সপ্লেইন দিচ্ছি পরে। একটা জিনিস দেখেন, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জিনিসটা, এটা দিন শেষে কিন্তু আপনি আপনার মতো করে বুঝতে হবে, আপনার নিজের ভাষায় বুঝতে হবে, আপনার দরকার আঞ্চলিক ভাষায় বুঝতে হবে। আপনার মতো করে যদি বুঝে নিতে পারেন তাহলে এটা পার্মানেন্টলি সেট আপ হয়ে যাবে। আর যদি বইয়ের ভাষায় শিখতে চান তাহলে হয়তো শিখে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন, কিন্তু 2 দিন, 4 দিন, 5 দিন বা এক সপ্তাহ পর ওইটা আর মাথায় থাকবে না, বা 1 মাস পর আর মাথায় থাকবে না। যার কারণে একেবারে নিজের মতো করে বোঝার চেষ্টা করবেন। তো আসেন আমরা দেখি কি লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? একেবারে সিম্পল, যে কথা দিয়ে, মানে আপনি এমন একটা কথা বলতেছেন যে কথার মাধ্যমে, যে কথা দিয়ে বর্তমানে কোনো কাজ করা হয়। দেখেন, বর্তমানে কোনো কাজ করা হয়, যেটা নিয়মিত হয় কিংবা বর্তমান সময়ে হয়, এই ধরনের কথা আর কি। যে কথা দিয়ে কোনো কাজ বর্তমান সময়ে করা হয়, বর্তমান সময়ে হয়, বা বাস্তব, যেই কথাগুলো বাস্তব বা চিরন্তন সত্য, চিরন্তন সত্য যেগুলা, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। সহজ বিষয়, যে কথা দিয়ে, যে কথা দিয়ে বর্তমানে কোনো কাজ করা হয়, বাস্তব বা চিরন্তন সত্য, এই ধরনের কথাগুলাকে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমরা নিয়ে আসবো। যেমন সে ভাত রান্না করে, আমি ফুটবল খেলি। তো দেখেন এই জিনিস, এই কথাগুলা দেখেন, আমি ফুটবল খেলি, এতে আমি কিন্তু অতীতেও যাই নাই, ভবিষ্যতেও যাই নাই, এটা হচ্ছে সচরাচর আমি খেলি, আমি ফুটবল খেলি। সে ভাত রান্না করে, সে এটা প্রতিনিয়ত করে, সচরাচর কাজ। তারপর হচ্ছে ধরেন ড্রাইভার গাড়ি চালায়, ড্রাইভার গাড়ি চালায়, এটা একটা বাস্তব কথা এবং সে এই কাজটা করে অভ্যস্ত। এটা অতীতের কথাও বলি নাই বা ভবিষ্যতের কথাও বলি নাই। তো এই ধরনের কথা যখন বলবো আমি, বাস্তব, চিরন্তন সত্য এবং সচরাচর যে করা হয়, এই ধরনের কথা আসলেই প্রেজেন্ট ইনডিফিনিটে নিয়ে যাব আমরা, ঠিক আছে? তো এই যে কথাগুলা, যেমন আমি কি করি, ক্রিকেট খেলি,
তারপরে হচ্ছে ড্রাইভার গাড়ি চালায়, সে ভাত রান্না করে, এই ধরনের কথা যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের অবশ্যই একটা স্ট্রাকচার ফলো করা লাগবে। সেই স্ট্রাকচারে আমি পরবর্তী সময় যাচ্ছি। এর আগে একটা জিনিস আমি এখানে লিখে রাখছি এনভি দিয়ে। এই যে দেখেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখলাম যে কয়েকটা ওয়ার্ড, যেমন অফেন, সামটাইমস, রেগুলার, ইটিসি, এটসেট্রা এটসেট্রা, সরি। তো এই যে ওয়ার্ডস গুলো আমি লিখে রাখলাম এখানে নোট দিয়ে, তো নোট করে রাখলাম এই যে ওয়ার্ডস গুলো অফেন, সামটাইমস, রেগুলার, এটসেট্রা। তো এই ধরনের কথা যদি কখনো থাকে যে আমি মাঝে মধ্যে ভিজিট করতে যাই, তারপর হচ্ছে সে প্রতিদিন কলেজে যায়, তারপর হচ্ছে মাঝে মধ্যে আমি মুভি দেখি, তো এই ধরনের কথা যদি থাকে বলতে এই ওয়ার্ডস গুলো যদি কোনো কথার মধ্যে থাকে তাহলে ওটা ডিরেক্টলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সট্রা সাপোর্টের জন্য আমি এখানে নোট দিয়ে লিখে রাখলাম, এগুলো একটু মাথায় রাখবেন। তো আমরা যে কথা বলছিলাম, যে কথা দিয়ে বাস্তব, চিরন্তন, সত্য, অভ্যাস, এই ধরনের কথা বোঝায়, এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই কথাগুলো যদি আমি লিখতে চাই, এই যে সে ভাত রান্না করে, তারপর হচ্ছে আমি মোবাইল ফোন ব্যবহার করি, তারা ক্রিকেট খেলে, এই ধরনের বাস্তব কথা যদি আমরা লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে যাওয়া লাগবে এবং সেই স্ট্রাকচার অবশ্যই অবশ্যই আমাদের ফলো করা লাগবে। তো সেই স্ট্রাকচারটি হচ্ছে দেখেন এখানে লেখা আছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার অবশ্যই আমাদের লাগবে। তো এখান থেকে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে হচ্ছে ভার্ব বসাবো, তারপর হচ্ছে অবজেক্ট বসাবো। তো এখানে যদি মেইন ভার্ব না থাকে, বলতে ডিরেক্টলি মেইন ভার্ব না থাকলে আমরা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে পারি, এটা পরবর্তীতে আমি বলতেছি। আগে জিনিসটা দেখেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। তো আমরা যে কথাগুলো বলি সচরাচর বাস্তব, চিরন্তন, সত্য কিংবা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি, এই ধরনের কথা যদি আমরা বলি, এখানে আমি একটা কথা বললাম, আমরা মোবাইল ফোন ব্যবহার করি, আমরা মোবাইল ফোন ব্যবহার করি, দেখেন এটা অতীতের কথাও বলতেছে না, ভবিষ্যতের কথা বলে নাই, কোনো কিছু বলতেছে না, জাস্ট বলতেছে যে আমরা মোবাইল ফোন ব্যবহার করি, এটা সচরাচর করি। তো এই ধরনের কথা যদি আমি লিখি তাহলে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার ক্ষেত্রে আমরা প্রথম এখান থেকে এই বাংলা কথার মধ্যে থেকে খুঁজে বের করা লাগবে সাবজেক্ট কোথায়। আমরা মোবাইল ফোন ব্যবহার করি, এখানে মধ্যে থেকে সাবজেক্ট হচ্ছে আমরা, সাবজেক্ট হচ্ছে আমরা, তো আমরা ইংলিশ হচ্ছে উই, দিলাম আমি সাবজেক্ট, ডান। মুভ অন, নেক্সট ওয়ান ভার্ব। তো ভার্ব আমাকে খুঁজে বের করতে হবে এখানে কোথায় ভার্ব আছে। মোবাইল ফোন ব্যবহার করি, তো এখানের মধ্যে থেকে দেখেন মোবাইল ফোন এটা কোনো ভার্ব না, ব্যবহার করি, ব্যবহার করাটা হচ্ছে কাজ, দ্যাট মিনস এটাই ভার্ব। সো ব্যবহার করা ইংলিশ হচ্ছে, ব্যবহার করা ইংলিশ হচ্ছে ইউজ, দিয়ে দিলাম আমি ইউজ। তাহলে সাবজেক্ট এবং ভার্ব ক্লিয়ার। এবার আসেন অবজেক্ট। অবজেক্ট হচ্ছে বাকি অংশ, বাকি যেগুলো থাকবে সেগুলোই হচ্ছে অবজেক্ট। যেমন উই ইউজ, তারপরে কি আছে মোবাইল ফোন আছে, মোবাইল ফোনটা আমি দিয়ে দিলাম। এই হচ্ছে দেখেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তিনটাই ফলো করছে উইথ সেন্টেন্স 100% কারেক্ট, রাইট? ওকে, তো এই জায়গায় আমরা সচরাচর মাঝে মধ্যে পরিবর্তন দেখতে পাই। তো পরিবর্তন কোন সময়? পরিবর্তনটা হচ্ছে এই সাবজেক্টে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। জিনিসটা একেবারে সিম্পল, বুঝেন। আমি আরো সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না শিখে আপনি এই ওয়ার্ডগুলো জাস্ট মনে রাখতে পারেন, হি, শি, ইট, বা যদি কোনো সিঙ্গেল নেম, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম যদি থাকে সাবজেক্টের জায়গায়, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম যদি থাকে সাবজেক্টের জায়গায়, এরপর যে ভার্ব আসবে ওই মেইন ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়ে যাবে। যদি এই জায়গায় এই সাবজেক্টের জায়গায় যদি কখনো হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম আসে, এই জায়গায় যদি হি, শি, ইট বা সিঙ্গেল নেম আসে তাহলে এরপর যে ভার্ব আসবে ভার্বের শেষে এস অথবা ইএস আমরা যুক্ত করে দিব। যেমন এখানে লেখা আছে কিন্তু আমরা, আমরা দেখেন এখানে কিন্তু নাই, হি, শি, ইট বা সিঙ্গেল নেমের মধ্যে আমরা নাই। ওকে, সো যার কারণে এরপর ভার্ব আসছে, এটার পর কোনো পরিবর্তন আসে নাই। কিন্তু এখান থেকে যদি কোনো একটা ভার্বের মধ্যে সাবজেক্টের মধ্যে এসে যায় তাহলে ভার্বের শেষে পরিবর্তন আসবে। পরিবর্তন কিভাবে? এস কিংবা ইএস যুক্ত হবে। আমরা এখন একটা এক্সাম্পল লিখবো এবং এটা দেখার চেষ্টা করব। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। ওকে, এই যে বলছিলাম সে কি করে, সে ভাত রান্না করে। দেখেন সে ভাত সে ভাত রান্না করে।
ওকে, তো এই জায়গা থেকে আমাদের সাবজেক্ট হচ্ছে হি শি ইট বা সিঙ্গেল নেম। তো এখান থেকে সেটা হচ্ছে পারফেক্ট, যেহেতু ভাত রান্না করে ফিমেলরাই করবে, তাই না? তাহলে দিলাম সি, সাবজেক্টটা আমি দিয়ে দিলাম সে ভাত রান্না করে, সাবজেক্ট হয়ে গেল। এখন আমাদের খুঁজে বের করতে হবে ভার্ব কোথায় আছে। তো ভার্ব এখানে কোথায় আছে? ভাত রান্না করে, রান্না করা হচ্ছে ভার্ব, রান্না করা ইংলিশ হচ্ছে কুক। তো এখানে যেহেতু ছিল যে হি শি ইট বা সিঙ্গেল নেম থাকলে ভার্বের শেষে এস বা ইএস, সো সি আসছে সাবজেক্টে, তাহলে কি হবে? কুকস, ভার্বের শেষে এস দিয়ে দিলাম আমরা, শি কুকস, তারপর হচ্ছে অবজেক্ট যেটা আছে বাকিটা এটাই বসবে, শি কুকস রাইস। ওকে, তো এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে কথাগুলা দেখেন, সে ভাত রান্না করে, এটা হচ্ছে একটা বাস্তব কথা। তো এই কথা যদি আমরা বলতে চাই, এই ধরনের কথা যদি বলতে চাই, তাহলে স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই প্রত্যেকটা স্টেপ ফিল আপ করে দিলেই কিন্তু আমার সেন্টেন্স 100% কারেক্ট হয়ে যাচ্ছে, তাই না? ওকে, আর এই সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমরা এই যে দেখলাম কথা, এই যে স্ট্রাকচার অনুযায়ী যে এক্সাম্পল গুলা দেখলাম, দুইটা এক্সাম্পল দেখলাম, দুইটা এক্সাম্পলে কিন্তু মেইন ভার্ব ছিল। এখন যদি দেখা যায় কোনো মেইন ভার্ব নাই, তাহলে আমরা কি করতে পারি? তো এটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখে নেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমরা জানি অক্সিলারি ভার্ব হচ্ছে 3 প্রকার। ভি ভার্ব একটা, এটা হচ্ছে আপনার ডু ভার্ব, আর এটা হচ্ছে হ্যাভ ভার্ব। তো ভি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হচ্ছে ভি ভার্ব। ডু ভার্ব কোনগুলা? সরি, ডু, ডাজ, আর হচ্ছে ডিড। হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, রাইট? এই হচ্ছে অক্সিলারি ভার্ব 3 প্রকার। ভি ভার্ব, ভি ভার্ব মূলত এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং এগুলা হওয়া অর্থে আসে। বি অর্থ আমরা জানি হওয়া, ভি ভার্ব হওয়া অর্থে আসে, যেমন সে হচ্ছে একজন স্টুডেন্ট, বা আমি একজন ডক্টর, তারপরে হচ্ছে তারা প্লেয়ার, এই ধরনের। দেখেন হওয়া অর্থে কিন্তু ভি ভার্ব আসবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সাবজেক্টের উপর ভিত্তি করে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট, যেটা পাস্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার, প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর। ওকে, ডু, ডু মানে হচ্ছে করা। তো করা অর্থে এই 3টার মধ্যে থেকে একটা আসবে। ডু, ডিড, ডাজ। ডু আসবে কখন আর ডাজ আসবে কখন? ওই যে বলছিলাম আমাকে হি শি ইট সিঙ্গেল নেম আসলে ডাজ বাকিদের সাথে ডু, এটা প্রেজেন্ট ফর্মে। আর যখন অতীতের কথা বলবো তখন ডিড বসবে। এবার আসেন হ্যাভ, হ্যাভ ভার্ব কোন সময় আসবে? হ্যাভ আছে অর্থে, হ্যাঁ আছে অর্থে এই হ্যাভ ভার্ব গুলা বসবে। এইগুলা হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। তো আমাদের একটা কথার মধ্যে, একটা বাক্যের মধ্যে যখন মেইন ভার্ব থাকবে না, যখন মেইন ভার্ব থাকবে না তখন আমরা কি করব? যেমন সে একজন ডাক্তার, সে একজন ডাক্তার। তো এই যে একটা কথা দেখেন, সে একজন ডাক্তার, এটা হচ্ছে বাস্তব কথা, তাই না? এটা ভবিষ্যতের কোনো কথা নাই এখানে, অতীতের কথাও কোনো কিছু নাই এখানে, জাস্ট বলছে যে সে একজন ডাক্তার, এটা একটা বাস্তব কথা। তো এই কথাকে লিখতে গেলে আমাদের যে স্ট্রাকচার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসছে বিধায় এটা স্ট্রাকচার ওইটাই হবে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তো এই ক্ষেত্রে দেখেন আমরা প্রথমে খুঁজে বের করবো সাবজেক্ট কোথায়। তো সাবজেক্ট হচ্ছে সে একজন ডাক্তার, এখানে মধ্যে সাবজেক্ট হচ্ছে সে। তো সে হিসেবে আমি হি দিলাম, হি অথবা সি, জেন্ডার অনুযায়ী আমি যে কোনো কিছু দিতে পারি। তো আমি দিলাম হি, সে একজন ডাক্তার, তাহলে গেল সাবজেক্ট। এখন যদি আমরা এখান থেকে খুঁজে বের করতে যাই, তাহলে কোথাও কিন্তু মেইন ভার্ব নাই, অ্যাকশন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যেটা বলতে পারি। তো মেইন ভার্ব এখানে নাই, কিন্তু সাবজেক্ট আছে, মেইন ভার্ব নাই। তো মেইন ভার্ব না থাকলে কি করব? যখন আমাদের মেইন ভার্ব থাকবে না, একটা বাক্যের মধ্যে যখন মেইন ভার্ব থাকবে না, তখন আমরা কিন্তু সাহায্যের জন্য যাব। যেমন আমার কাছে যখন পকেটে টাকা থাকবে না, তখন আমি অন্যের কাছে সাহায্য করে যেভাবে নিয়ে আসি, ওইরকম করে একটা বাক্যের মধ্যে যখন মেইন ভার্ব থাকবে না, তখন আমি সাহায্যের জন্য যেতে পারি। এবং সাহায্য কোন সময় কোনটা নিয়ে আসবো? এই যে বলছিলাম হওয়া অর্থে এগুলা নিয়ে আসবো, করা অর্থে ডু ভার্ব নিয়ে আসবো, আর আছে অর্থে হ্যাভ, হ্যাজ, হেড এগুলা নিয়ে আসতে পারি। ওকে, সো আমরা আসি, এখানে বলা হচ্ছে সে একজন ডাক্তার, তাহলে হওয়া অর্থেই কিন্তু সে হচ্ছে একজন ডাক্তার, তাহলে হওয়া অর্থেই আসছে। তো হওয়া অর্থে যেহেতু এখানে এই কথাটা যেহেতু হওয়া অর্থ দিচ্ছে, সেহেতু আমরা এই হওয়া অর্থে যে অক্সিলারি ভার্ব আসে সাবজেক্টের অনুযায়ী, সেই অক্সিলারি ভার্বটা নিয়ে যাব। তো
তো এখানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সে একজন ডাক্তার, সে দিলাম আমি সাবজেক্ট হিসেবে। এবার মেইন ভার্ব নাই, এখানে মেইন ভার্ব নাই, মেইন ভার্ব নাই যেহেতু আমি অক্সিলারি ভার্ব, হওয়া অর্থে যে অক্সিলারি ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সাবজেক্টের সাথে যেটা যায় সেটাই নিয়ে নিব। যেমন হওয়া অর্থে এখান থেকে দেওয়া আছে এম ইজ আর, বর্তমান সময়ে যেহেতু এম ইজ আর এর মধ্যে থেকে আমি সাবজেক্টের উপর ভিত্তি করে একটা ভার্ব নেব, অক্সিলারি ভার্ব নেব। তো হওয়া অর্থে হি সি ইটের সাথে যাবে কি ওই হি এর সাথে যাবে কি এম ইজ আর এর মধ্যে থেকে ইজ যাবে, তাহলে আমি এখানে লিখলাম ইজ, হি ইজ। তারপরে দেখেন সাবজেক্ট ক্লিয়ার, ভার্ব ক্লিয়ার, এবার হচ্ছে অবজেক্ট, বাকি যে অংশ আছে এটা হচ্ছে আপনার বাকি যে অংশ আছে এটাই হচ্ছে অবজেক্ট। ইজ আ ডক্টর, রাইট? ওকে, এবার যদি বলি হি ইজ এ ডক্টর, দেখেন সে একজন ডাক্তার, এই গেল ক্লিয়ার। এবার যদি বলি আমার একটা কলম আছে, আমার একটা কলম আছে, এবার আছে অর্থে যে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব যেহেতু নাই এই জায়গায়, আমার একটা কলম আছে, আমার একটি কলম। আমরা কিন্তু সবাই এই সেন্টেন্স গুলো মুখস্থ বলে ফেলতে পারি, বাট কিভাবে হয় বা কেন হলো এটা সেটা কিন্তু বুঝতে পারি না। তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্যই হচ্ছে আমার এই ভিডিও। তো দেখেন আমার একটা কলম আছে, এখান থেকে কথা বাস্তব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার এটাই থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখান থেকে আমরা খুঁজে বের করব প্রথমে সাবজেক্ট কি। তো সাবজেক্ট হচ্ছে আমার, আমার এটা হচ্ছে একটা কি ওই পসেসিভ ফর্ম। তো এখান থেকে আমরা নিয়ে আসলাম সাবজেক্ট ফর্ম যেটা আমার, আমার ইংলিশ হচ্ছে আই, সাবজেক্ট হিসেবে আসলে আই। ওকে, তো আই, তারপরে হচ্ছে একটি কলম আছে, এখানের মধ্যে থেকে ভার্ব নাই, আমাদের ভার্ব দিতে হবে, তো ভার্ব এখানে নাই। তো ভার্ব না থাকলে কি করব আমরা, মেইন ভার্ব না থাকলে এখান থেকে একটা অক্সিলারি ভার্ব আমরা নিয়ে আসবো। তো এখানে কথা আছে অর্থে, আছে অর্থে যে অক্সিলারি ভার্ব, এই যে কোথায় আছে অর্থে যে অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাড হচ্ছে অতীতের ক্ষেত্রে, বর্তমানের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ। তো এখান থেকে আমরা আছে অর্থে যেটা যায় সাবজেক্টের সাথে, তো আই এর সাথে যেহেতু এটা বর্তমান সময় সেহেতু হ্যাভটাই যাবে, আই হ্যাভ সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। তারপরে বাকি অংশ আই হ্যাভ আ পেন। ওকে, তো এই হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ে যত সব ডিসকাশন। তো এই জায়গায় আমরা শুধুমাত্র এই জিনিসটা মাথায় রাখবো, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে হি সি ইট বা সিঙ্গেল নেম আসবে, তখন ভার্বের পরে এস বা ইএস আসবে। আর যখন একটা বাক্যের মধ্যে আপনার সাবজেক্ট একটা বাক্যের মধ্যে যখন ভার্ব থাকবে না, মেইন ভার্ব থাকবে না, তখন আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। করা অর্থে হচ্ছে এই যে ডু, ডিড, ডাজ, আর হওয়া অর্থে এম ইজ আর ওয়াজ ওয়ে, আর আছে অর্থে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে আসতে পারি। ওকে, তো এই ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমাদের যত সব ডিসকাশন। চলেন আমরা এবার দেখে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মিনিং বুঝে ফেলতে পারলেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্লিয়ার হয়ে যায়। তো দেখেন আমি এখানে লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি পাশে আমি কিন্তু বাংলাতে লিখেও রাখছি। তো এই লেখা দেখার আগে আমরা শুধুমাত্র এই জিনিসটা ক্লিয়ার হবো, প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, আমরা জানি, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। ওকে, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। মনে রাখবেন যে কোনো টেন্সে যেখানেই কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হইলেই ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে মেইন ভার্ব যেটা আছে ওই ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, কিংবা আপনার ফিউচার কন্টিনিউয়াস হোক বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, হোয়াট এভার ইট ইজ, কন্টিনিউয়াস মানেই হচ্ছে মেইন ভার্বের শেষে আইএনজি আসবেই আসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যে কথা মানে প্রেজেন্ট অর্থ বর্তমান, আর কন্টিনিউয়াস মানে চলমান, দ্যাট মিন্স বর্তমানে চলমান। এই জিনিসটাকে আমি এখানে লিখে রাখছি, যে কথা দিয়ে কোনো কাজ বর্তমান সময়ে চলমান আছে বোঝায়। এটা আমি জাস্ট ব্যাঙ্গে লিখছি আর কি, আপনারা যদি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যান তাহলে আর লাগবে না। যে কথা দিয়ে কোনো কাজ বর্তমান সময়ে চলমান আছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি কথা বলছি, আপনারা ভিডিও দেখছেন, সে মোবাইল ফোন ব্যবহার করছে, আমি রাস্তায় হাঁটছি, এই ধরনের কথা যেটা দিয়ে বর্তমান সময়ে চলমান বোঝায় সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের মধ্যে যে কনফিউশনটা সৃষ্টি হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কিছু ওয়ার্ডের পরিবর্তনে। তো সেই ওয়ার্ডগুলো আমি এখানে দুইটা জাস্ট স্যাম্পল আকারে লিখে রাখলাম। এটা হচ্ছে চলছে চলিতেছে, চলছে চলিতেছে। আমি যখন ক্লাসে বলি যে ফ্যান চলছে, ফ্যান চলিতেছে, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? তো কেউ বলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কেউ বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আবার কেউ বলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এরকম করে সামথিং। তো দেখেন একটা জিনিস হচ্ছে আমরা বাংলার মধ্যে কিন্তু হজবরল লাগিয়ে ফেলি বিদায় আমাদের দিন শেষে টেন্স গুলো শেখা হয় না বা ইংলিশ শেখা হয় না।
জিনিসটা একেবারে সিম্পল, চলছে চলিতেছে একই কথা, চলছে চলিতেছে একই কথা। যদি আমি বলি ভিডিও চলছে, ভিডিও চলিতেছে, জিনিসটা কিন্তু একই বোঝায় দিন শেষে। এট দ্য এন্ড অফ দ্য ডে দ্য মিনিং ইজ সেম, ভিডিও চলিতেছে ভিডিও চলছে একই জিনিস, ঠিক আছে। বাট এখানে সাউন্ডের মধ্যে পার্থক্য, সাউন্ডের মধ্যে পার্থক্য কি, এই যে চলছে, চলছেটা হচ্ছে মূলত কথার ক্ষেত্রে বলতে স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার হয়, আর চলিতেছে মূলত লেখার ক্ষেত্রে ব্যবহার হয়। এবং এখানে এই দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য সাধু ভাষা আর চলিত ভাষা, দ্যাটস ইট। সাধু ভাষা আর চলিত ভাষার মধ্যে পার্থক্য, ইংলিশের মধ্যে কোনো পার্থক্য নাই, দিন শেষে সবগুলার মিনিংই হচ্ছে একই। ওকে, তো লিখলাম কি, যে কথাতে কোনো কাজ বর্তমান সময় চলমান আছে বোঝায় তাকে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো কথা বলতে চাই, যেমন আমি মোবাইল ফোন ব্যবহার করছি, বা সে ভাত রান্না করছে, বা তারা ফুটবল খেলছে বা খেলিতেছে, একই কথাই কিন্তু। এই ধরনের কথা যদি বলতে চাই বর্তমানে চলমান আছে, তাহলে স্ট্রাকচারের মধ্যে কিছু পরিবর্তন আসবে, এবং স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তিনটা এখান থেকে আসে বরাদ্দ, এম ইজ আর, সাবজেক্ট অনুযায়ী এখান থেকে যেটা আসে ওইটা নিয়ে আসবো, যে কোনো একটা আসবে, এম আসবে, ইজ আসতে পারে, অথবা আর আসতে পারে। এরপর হচ্ছে যে ভার্ব থাকবে, মেইন ভার্বের শেষে অবশ্যই অবশ্যই আইএনজি হবে, তারপরে অবজেক্ট হবে। মেইন ভার্ব যদি না থাকে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না কখনো, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল এখানে লিখে রাখলাম, দেখেন সাকিব টিভি দেখছে বা সাকিব টিভি দেখিতেছে, একই কথা। সাধু ভাষা আর চলিত ভাষার মধ্যে পার্থক্য আর কোথাও পার্থক্য নেই। তো সাকিব টিভি দেখছে, এটা বর্তমানে চলমান বিধায় এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসছে। যদি বলতাম সাকিব টিভি দেখে, তখন কিন্তু আবার কন্টিনিউয়াসে আসতো না। সাকিব টিভি দেখে, এটা প্রতিনিয়ত সচরাচর সে দেখে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে চলে যাইতো। এখানে বলছে সাকিব টিভি দেখছে, দ্যাট মিনস বর্তমানে চলমান আছে। তো এই কথাকে লিখতে গেলে স্ট্রাকচার অনুযায়ী আমাদের যাওয়া লাগবে, সাবজেক্ট, তারপর হচ্ছে এমিজার মধ্যে থেকে যেটা আসে সাকিবের সাথে ওইটা, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। তো এখান থেকে এমিজারের কনফিউশনটা আমি একটু দূর করে নেই। এম হচ্ছে সবসময় আই এর সাথে আসবে, আই এর সাথে সবসময় এম আসবে। আর ওই যে বলছিলাম হি শি ইট সিঙ্গেল নেম, হি শি ইট বা সিঙ্গেল নেম যে বলছিলাম, বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ, আর হচ্ছে প্লুরাল হয়ে গেলে বলতে ডাবল হয়ে গেলে আমরা আর নিয়ে আসবো, যেমন উই আর, দে আর, রহিম এবং করিম আর, ঠিক আছে, এরকম করি। তাইলে আমরা লিখলাম সাকিব টিভি দেখছে, সাবজেক্ট নিয়ে আসবো আমরা প্রথমে সাকিব, রাইট, ওকে সাকিব। এবার সাকিব যেহেতু লিখে ফেললাম সাবজেক্ট, পরের অংশ থেকে আমরা এখান থেকে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, যেহেতু সিঙ্গেল নেম সাকিব সেহেতু ইজি আসবে, সাকিব ইজ। তারপর হচ্ছে ভার্ব, এখানে ভার্ব মেইন ভার্ব কি দেওয়া আছে, টিভি নাকি দেখছে, অবশ্যই দেখাটা হচ্ছে কাজ, টিভি হচ্ছে নাউন। তো আমরা দেখা ইংলিশ হচ্ছে ওয়াচ, WATCH, ওয়াচ, ওয়াচের সাথে আসবে আইএনজি, সাকিব ইজ ওয়াচিং, তারপর হচ্ছে বাকি অংশ সাকিব ইজ ওয়াচিং টিভি, রাইট। তো এই গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বাক্য তৈরি সিস্টেম। ওকে, আর একটা এক্সাম্পল আমি দিই, যেমন আমি গান গাচ্ছি। ওকে, আমি গান গাচ্ছি। তো দেখেন একটা জিনিস, আমি গান গাই, আমি গান গাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা কোনো বর্তমান সময় চলমান বা অতীতে বা ভবিষ্যতে এরকম কিছু বলে নাই। আমি গান গাই, এটা সচরাচর আমি গান গাই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাস্তব কথা হতে পারে আমি গান গাই। তো এই আমি গান গাই কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানের মধ্যে জাস্ট বাংলাতে একটু পরিবর্তন আসছে, আমি গান গাচ্ছি, দ্যাট মিনস বর্তমানে চলমান বোঝাচ্ছে। তো এই যে বর্তমানে চলমান বোঝানোর কারণে এটা ডিরেক্টলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসলে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, এমিজারের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী, তারপর হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি, পরে হচ্ছে অবজেক্ট। তাহলে আমি গান গাচ্ছি, আমি গান গাচ্ছি, এখানের মধ্যে থেকে সাবজেক্ট আসলো আই, তারপর হচ্ছে আমি কি সাবজেক্ট দেওয়ার পর এখান থেকে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, আই এর সাথে যাবে, এই যে আয়ের সাথে যাবে এম, আই এম। এবার আসেন গান গাচ্ছি, গান এটা হচ্ছে ভার্ব না, ভার্ব হচ্ছে গাচ্ছি, গাওয়া, গাওয়া ইংলিশ হচ্ছে সিং, রাইট। তো ভার্বের শেষে কি আসবে, এই যে ভার্বের শেষে আইএনজি, আই এম সিঙ্গিং, তারপরে হচ্ছে গান যেটা আছে ওইটা গানটাই লিখবো, সং, আই এম সিঙ্গিং সং, আমি গান গাচ্ছি। এবার যদি বলতাম তারা গান গাচ্ছে, তাহলে আসতো দে আর সিঙ্গিং সং, এরকম করেই। তো এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমাদের শর্টকাট আলোচনা। তো আশা করি এই জায়গায় বুঝতে পারছেন, যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কোনো প্রবলেম থাকলে আমি অবশ্যই এটা আপনাকে ক্লিয়ার করে দিব পরবর্তী ভিডিওতে। তো এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 3 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স জিনিসটা কি, যদি আমরা এই ওয়ার্ডস গুলোর মিনিংটা বুঝে ফেলতে পারি, তাহলে কিন্তু এই বাংলা মিনিং গুলা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে একেবারেই ইজিলি। তো আমরা প্রথমে যদি দেখি প্রেজেন্ট, প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান,
আর পারফেক্ট, পারফেক্ট মানে হচ্ছে শেষ হওয়া বা সম্পন্ন হওয়া। টেন্সের ক্ষেত্রে যদি আমরা মিনিং খুঁজতে যাই তাহলে পারফেক্ট মানে হচ্ছে শেষ হওয়া বা সম্পন্ন হওয়া। দ্যাট মিনস কাজটা শেষ হয়েছে কোন সময়? এখন, এই মাত্র, প্রেজেন্টে, বর্তমানে এই মাত্র কাজটা শেষ হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে কোনো কাজ এই মাত্র শেষ হওয়া। আমরা কিন্তু বইয়ের ভাষায় শিখতাম এরকম যে কথা দিয়ে কোনো কাজ বা যে বাক্য দিয়ে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো আছে। তো একটা জিনিস দেখেন, কোনো কাজ যদি এখন মাত্র শেষ হয় তাহলে এর ফলাফল আমি বললেও থাকবে, এটার ফলাফল যদি আমি নাও বলি তাও কিন্তু ফলাফল অবশ্যই থাকবে, ঠিক আছে? তো আমাদের এই ফলাফল টলাফল এগুলোতে যাওয়ার দরকার নাই, জাস্ট জিনিসটা একেবারে সিম্পল। কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, যদি কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে এরকম কোনো কিছু বোঝাই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য আমি বাংলাতেই লিখে রাখলাম আপনাদের বোঝার স্বার্থে, যে কথা দিয়ে কোনো কাজ, কোনো একটা কথা বলতেছেন আপনি, ওই কথা দিয়ে কোনো একটা কাজ এই মাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে, এই মাত্র শেষ হয়েছে এরূপ বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। ওকে, তো এই হচ্ছে আমি লিখে রাখলাম এই কথাটাকে ব্যাঙ্গে, ঠিক আছে? এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন ধরেন আমি ক্রেইবে এসেছি, আমি ক্রেইবে এসেছি। দেখেন একটা কথা, আমি ক্রেইবে এসেছি মানে বোঝায় যে আমার কাজটা, আসার কাজটা শেষ হয়ে গেছে, আমার আসার কাজটা শেষ হয়ে গেছে, আমি ক্রেইবেই আছি, এটাই বোঝাচ্ছে। আমি যদি বলতাম আমি ক্রেইবে এসেছিলাম, ওইটা কিন্তু ভিন্ন কথা, এটা ফলাফল শেষ হয়ে গেছে বোঝাচ্ছে, এরকম সামথিং। আমি বলছি যে আমি ক্রেইবে এসেছি, সে মোবাইল ফোন কিনেছে, তারা টিভি দেখেছে, দ্যাট মিনস এই মাত্র কাজটা শেষ হয়েছে। ধরেন পলি ভাত রান্না করেছে, দ্যাট মিনস পলির ভাত রান্না করার কাজ সবেমাত্র শেষ হয়েছে। তো এই ধরনের যদি সাউন্ডস আসে, করেছে, খেয়েছে, গিয়েছে, এসেছে, বলেছে, এই ধরনের সাউন্ড আসলে ডিরেক্টলি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে পারি। আরো ক্লিয়ার করার স্বার্থে আপনাদেরকে আমি এখানে একটা নোট লিখে রাখলাম, যে নোটটা হচ্ছে করেছি, করেছে, করেছেন। তো দেখেন একটা জিনিস, পজিশন অনুযায়ী এই সাউন্ডস গুলা পরিবর্তন হবে। যখন আমার ক্ষেত্রে, যখন আমি কোনো একটা কাজ এই মাত্র শেষ করব তখন বলি আমি কাজ করেছি। যদি ছোট কেউ করে তাকে ধরেন আপনার ছোট ভাই কিংবা ফ্রেন্ড, তখন আপনি বলবেন যে সে কাজ করেছে। যদি বড় কেউ করেন, এই মাত্র কাজটা যদি শেষ করেন তাহলে হবে, আপনি বলবেন তিনি কাজ করেছেন। তো এই যে আরো ভার্ব যদি নিয়ে আসি আমি, দেখা, ধরেন দেখা হচ্ছে একটা ভার্ব। তো এই দেখাকে যদি আমি বোঝাতে চাই এবার পজিশন অনুযায়ী, তাহলে বলবো আমি দেখেছি, আমি দেখেছি, সে দেখেছে, তিনি দেখেছেন। দ্যাট মিনস এই যে ছি, ছেছেন, এই ধরনের সাউন্ডস যেগুলাতে আসবে, যেই কথার পিছনে আসবে বাংলা কথার, এটা ডিরেক্টলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা ডিরেক্টলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তিনি গান গেয়েছেন। এবার যদি বলি ওই গান গাওয়াকে যদি আমার ক্ষেত্রে বলি, আমি গান গেয়েছি, সে গান গেয়েছে, দ্যাট মিনস কাজটা এই মাত্র শেষ হয়েছে, দ্যাট মিনস প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্টে, বর্তমানে পারফেক্ট হয়েছে, সম্পন্ন হয়েছে। তো এই ধরনের কথা যদি আমরা লিখতে চাই, এই ধরনের কথা যদি আমরা লিখতে চাই, আমাদের অবশ্যই একটা স্ট্রাকচার ফলো করা উচিত। এবং সেই স্ট্রাকচারটা হচ্ছে, দেখেন এখানে স্ট্রাকচার লেখা আছে, সাবজেক্ট, হ্যাভ আর হ্যাজ, অথবা এই অবলিক দিয়ে দেওয়া আছে, এই যে হ্যাভ অথবা হ্যাজ, এখান থেকে যে কোনো একটা আমরা নিয়ে আসবো। হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট আসবে প্রথমে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ আসবে, তারপরে ভার্বের সাথে, ভার্বের 3 নাম্বার ফর্ম বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে হচ্ছে বাকি অংশ বসবে, ঠিক আছে? তো এই যে লিখলাম আমরা ইংরেজি ভাষা শিখেছি। তো দেখেন একটা বাংলা কথাকে কত ধরনের চেঞ্জ হয়। আমরা ইংরেজি ভাষা শিখি, এটা বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা ইংরেজি ভাষা শিখছি, বর্তমানে চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমরা ইংরেজি ভাষা শিখেছি, দ্যাট মিন্স কাজটা শেষ হয়েছে মাত্র। তো এই ধরনের কথা আসলে, আমরা ইংরেজি ভাষা শিখেছি, এরকম কথা আসলে ডিরেক্টলি আমরা এই স্ট্রাকচারে লিখবো। তো এই স্ট্রাকচারে লিখতে গেলে প্রথমে হচ্ছে সাবজেক্ট আমরা বের করতে হবে। আমরা ইংরেজি ভাষা শিখেছি, এখানের মধ্যে সাবজেক্ট হচ্ছে আমরা, উই দিলাম সাবজেক্ট, শেষ। এখন সাবজেক্ট অনুযায়ী এই যে হ্যাভ আর হ্যাজ, এখান থেকে যে কোনো একটা নিয়ে আসবো। তো মনে রাখবেন, যখন সাবজেক্টের জায়গায় এই যে হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম, যেটাকে আমরা বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অথবা যদি না বুঝেন তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম যদি থাকে তাহলে হ্যাজ আসবে, এই হ্যাজটা আসবে, বাকিদের ক্ষেত্রে হ্যাভ আসবে। এখানের মধ্যে দেখেন হি, শি, ইট বা সিঙ্গেল নেম বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা বিদায় এখানে হ্যাভ আসবে, সাবজেক্টের পরে হ্যাভ। উই হ্যাভ, উই হ্যাভ, আমরা ইংরেজি ভাষা শিখেছি। উই হ্যাভ, সাবজেক্ট দেয়া শেষ, অক্সিলারি ভার্ব দিলাম হ্যাভ। এবার হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। তো আমরা খুঁজে বের করতে হবে এখানে ভার্ব কোথায় আছে। তো ভার্ব হচ্ছে ইংরেজি ভাষা, এটা ভার্ব না, শিখেছি, শিখাটা হচ্ছে ভার্ব। তো শিখা ইংলিশ হচ্ছে লার্ন, লার্নের 3 নাম্বার ফর্ম বলতে
পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লার্নড, লার্নড। তো আমরা দিলাম উই হ্যাভ লার্নড, তারপরে হচ্ছে অবজেক্ট বাকি অংশ যেটা আছে। ইংরেজি ভাষা, ইংলিশ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পারছেন। এবার যদি বলি যে সে ইংরেজি ভাষা শিখেছে, সে ইংরেজি ভাষা, তো এই জায়গায় জাস্ট হি অথবা সিটা আসবে, তারপরে হচ্ছে হ্যাভের জায়গায় হ্যাজটা বসবে। শি হ্যাজ লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি যদি বলি সে গান গেয়েছে, শি হ্যাজ স্যাং সাং, সিং স্যাং সাং, 3 নাম্বার ফর্ম, সিং স্যাং সাং, শি হ্যাজ সাং সং। আমি গান গেয়েছি, আই হ্যাভ সাং সং, রাইট। এরকম করেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল আমরা লিখবো। তো এই পর্যন্ত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। এবার আমরা যাব ফাইনাল ওয়ান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখার মাধ্যমেই কিন্তু আমাদের আজকের ভিডিওর এন্ডিং আমরা চলে যাব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেই টেন্স, ওইটা কিন্তু আমাদের রাইটিং এর ক্ষেত্রে, ভালো ভালো সেন্টেন্স লেখার ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়ে থাকে। চলেন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা এবার একটু আলোচনা করি। প্রেজেন্ট টেন্সের ফাইনাল ওয়ান হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 4 নাম্বার। তো দেখেন আমরা এখানে লিখে রাখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার জন্য জাস্ট আমরা এই জায়গায় কন্টিনিউয়াস একটা দাগ দিচ্ছি। কন্টিনিউয়াস মানে আমরা চলমান, আগেই শিখে আসছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আর কন্টিনিউয়াস হইলেই ভার্বের শেষে কি আসে? ভার্বের সাথে আইএনজি হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস জিনিসটা কাকে বলে? এই যে দেখেন এখানে লিখে রাখছি আমি, যে কথা দিয়ে কোনো কাজ, আপনি কোনো একটা কথা বলতেছেন বা কেউ একজন একটা কথা বলতেছে, যে কথা দিয়ে কোনো কাজ অতীতে শুরু হয়ে, বলতে শুরু হয়েছিল ওই কাজটা আগে, অবশ্যই অতীতের কথা মেনশন থাকবে। অতীতে শুরু হয়ে এখনো চলমান আছে, বলতে আগে শুরু হয়ে এখন পর্যন্ত এই চলতেছে, এরূপ বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যে কথা দিয়ে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান আছে বোঝায়, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বোঝায় যে জাস্ট বর্তমানে চলতেছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। জাস্ট আমি এখানে লিখে রাখলাম, আপনারা একটু পরে বুঝে নেবেন। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখার জন্য আমরা হচ্ছে এই দুটো ওয়ার্ডের সাথে পরিচয় হওয়া উচিত। তো সেই দুটো ওয়ার্ড হচ্ছে সিন্স আর ফর। সিন্স আর ফর অবশ্যই আমাদের এই জায়গায় কাজে আসবে। তো আমরা সিন্স জিনিসটা কি? সিন্স হচ্ছে থেকে বা যাবত অর্থে, থেকে বা যাবত অর্থে আমরা সিন্স বসাতে পারি, যেমন সকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে, এই ধরনের। তারপরে হচ্ছে ফর হচ্ছে ধরে বা যাবত, ধরেন 1 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে, 1 মাস ধরে, এরকম সামথিং। তো সিন্স মানে হচ্ছে থেকে বা যাবত, আর ফর হচ্ছে ধরে বা যাবত। তো এই জায়গার মধ্যে থেকে সিন্স আর ফরের মধ্যে পার্থক্য কোথায়? সিন্স আর ফরের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু এই জায়গায়, মনে রাখবেন যখন টাইম পিরিয়ডটা কাউন্টেড হবে, ক্যালকুলেটেড হবে, টাইম পিরিয়ড যখন ক্যালকুলেটেড হবে, যেমন 1 ঘন্টা, দ্যাট মিনস টাইমটা ক্যালকুলেট বিদায় আমি এক বলতে পারলাম বা 1 ঘন্টা বলতে পারলাম। 1 দিন, দ্যাট মিনস টাইম পিরিয়ড ক্যালকুলেটেড বিদায় কিন্তু আমি 1 বলতে পারছি, 1 দিন, ঠিক আছে। তারপরে হচ্ছে 1 মাস, তারপর হচ্ছে 20 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 1 সেকেন্ড। তো এই ধরনের যখন টাইম পিরিয়ডটা ক্যালকুলেটেড কাউন্টেড থাকবে তখন হবে ফর, আর যখন ক্যালকুলেটেড অর্থাৎ কাউন্টেড থাকবে না তখন আসবে সিন্স, যেমন সকাল থেকে, বিকাল থেকে, গত দিন থেকে, এই ধরনের ক্ষেত্রে আমরা সিন্স বসাতে পারি। শুধুমাত্র ক্যালকুলেটেডের ক্ষেত্রে হচ্ছে আমরা কি লিখবো? ফর, আর বাকি ক্ষেত্রে হচ্ছে সিন্স লিখবো। এই জিনিসটা মাথায় রাখবেন। তো যে কথা দিয়ে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলমান আছে, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি 30 মিনিট থেকে ক্লাস নিচ্ছি, সে 5 মিনিট থেকে মোবাইল ফোন ব্যবহার করছে, তারা 1 মাস থেকে ক্রেইবে স্পোকেন ইংলিশ ক্লাস করছে। তো এই যে দেখেন 1 মাস থেকে বলেন, আর 5 মিনিট থেকে বলেন, আর 30 মিনিট থেকে বলেন, এটা হচ্ছে শুরু হয়েছিল কোন সময়? আগে, শুরু হয়ে এখন পর্যন্ত চলমান আছে, চলছে বা চলিতেছে। সে মোবাইল ফোন 5 মিনিট থেকে মোবাইল ফোন দেখছে বা দেখিতেছে। এখানের মধ্যে থেকে দেখেন শুরুটা হয়েছিল 5 মিনিট আগে এবং এখনো চলমান আছে বিদায়, ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে কথা আসবে ওইটাকে লিখতে গেলে আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট আসবে প্রথমে, আর শুধুমাত্র ওই যে হ্যাভ হ্যাজ ছিল, প্রেজেন্ট পারফেক্টে ছিল হ্যাভ হ্যাজ, ওই হ্যাভ হ্যাজ এর সাথে বিন লাগবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আসবে। আর এখান থেকে ভার্বের সাথে আইএনজি, যেহেতু বলছিলাম কন্টিনিউয়াস হলেই ভার্বের সাথে আইএনজি, তো সেম ওয়েতে দেখেন ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট বাকি অংশ বসবে। তো যে কথা ছিল সে 20 মিনিট থেকে টিভি দেখছে, দ্যাট মিনস এটা কাজটা শুরু হয়েছে 20 মিনিট আগে,
ওই সময় থেকে এখন পর্যন্ত চলমান আছে বিধায় এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই কথাকে যদি আমরা লিখতে যাই, প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্ট নিয়ে আসবো। সে ইংলিশ হচ্ছে, ধরেন হি লিখলাম, হি অথবা সে বলতে পারে, আমি লিখলাম হি, তাহলে সাবজেক্ট দিয়ে দিলাম। সাবজেক্টের পরে এখান থেকে দুইটার মধ্যে থেকে একটা আসবে, হ্যাজ বিন আসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, ওই যে হি সি ইট সিঙ্গেল এম এর সাথে, বাকিদের সাথে হ্যাভ বিন। তাহলে হি এর সাথে আসতেছে এখান থেকে হ্যাজ বিন, হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন, সাবজেক্ট শেষ, অক্সিলারি ভার্ব শেষ। এবার আসবো আমরা ভার্বের সাথে আইএনজি। তো ভার্ব কোথায় এখান থেকে বের করবো আমরা? সে 20 মিনিট থেকে টিভি দেখছে, তো দেখাটা হচ্ছে কাজ, ভার্ব হচ্ছে এখানে দেখা। ওয়াচ, ওয়াচের সাথে কি আসবে? ওয়াচিং, শি হ্যাজ বিন ওয়াচিং, ওয়াচিং কি? টিভি, শি হ্যাজ বিন ওয়াচিং টিভি। এবার আসেন 20 মিনিট থেকে, তো 20 মিনিট যেহেতু 20 মিনিট আমি ক্যালকুলেটেড করেই বলতে পারছি 20, আদারওয়াইজ আমি 20 বলতে পারতাম না। তো 20 যেহেতু আছে, যেহেতু আমরা বসাবো কি? ক্যালকুলেটেড থাকলেই ফর বসবে, ফর 20 মিনিটস। ওকে, হি হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর 20 মিনিটস। এবার যদি বলি সে সকাল থেকে বই পড়ছে, হি হ্যাজ বিন রিডিং বুক সিন্স মর্নিং এখানে আসবে, কারণ হচ্ছে ক্যালকুলেটেড টাইম পিরিয়ড না, মর্নিং থেকে, সিন্স মর্নিং। এবার যদি বলি তারা 5 মিনিট থেকে কি করছে? ওই গল্প করছে, তারা 5 মিনিট থেকে গল্প করছে। দে হ্যাভ বিন, সাবজেক্ট আসবে দে, হ্যাভ বিন আসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। গল্প করা ইংলিশ হচ্ছে কি? চ্যাট বলতে পারেন, অথবা গসিপ মানে হচ্ছে আড্ডা দেওয়া, তো আড্ডা দেওয়া বলতে পারেন। আচ্ছা, চ্যাটিংই আমরা বলবো এই জায়গায়, দে হ্যাভ বিন চ্যাটিং। তারপর হচ্ছে 5 মিনিট থেকে, যেহেতু 5 মিনিট 5 টাইম পিরিয়ড ক্যালকুলেটেড, সেহেতু আসবে ফর, দে হ্যাভ বিন চ্যাটিং ফর 5 মিনিটস। এরকম করে কিন্তু আমরা আরো বাক্য তৈরি করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের প্রেজেন্ট টেন্স নিয়ে লং একটা ডিসকাশন, এবং এই লং ডিসকাশনে আমরা ডিসকাস করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, এবং এটার স্ট্রাকচার প্লাস এক্সাম্পল, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার স্ট্রাকচার প্লাস এক্সাম্পল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড স্ট্রাকচার প্লাস এক্সাম্পল, এন্ড দেন ফাইনাল ওয়ান প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচার প্লাস এক্সাম্পল। তো এখানের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে আমাদের স্ট্রাকচারগুলো মাথায় রাখতে হবে, এবং প্রত্যেকটা টেন্সকে আমি যে এখানে লিখে রাখলাম, এই জিনিসটাকে নিজের মতো করে, নিজের আঞ্চলিক ভাষায় দরকার হয় সেই রকম করে আপনি বুঝে নিতে হবে। বুঝে নিতে পারলেই কিন্তু আপনার টেন্সটা একেবারে পার্মানেন্টলি ক্লিয়ার হয়ে যাবে। আর টেন্স যখন ক্লিয়ার হয়ে যাবে, ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, টেন্স ক্লিয়ার হয়ে গেলে আপনার ইংলিশের সেন্সটাও ঠিক থাকবে, এবং যেগুলো কথা বলবেন সবগুলো সাজিয়ে গুজিয়ে আপনি কথা বলতে পারবেন। তো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি, এবং ভালো লাগলে অবশ্যই আপনি ওই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে নেবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল ক্রেভ এডুকেশনে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিওগুলো আপনি প্রতিনিয়ত দেখবেন, যাতে করে আপনার ইংলিশ যাত্রা অথবা আপনার আইএলস এর যাত্রাটাও সহজ হয়ে যায়। তো এতটুকুই পর্যন্ত ছিল আমাদের আজকের এই ডিসকাশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি কথা বলবো পাস্ট টেন্স নিয়ে, পরবর্তী ভিডিওতে ফিউচার টেন্স নিয়ে। তো টেন্সের সকল ঝামেলা দূর করতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।